ছেঁড়া কাপড়ের কিছু অংশ ঢেকে শরীর রাস্তার পাশে এসে দাঁড়ালাম। একটু আগে আমাকে গণধর্ষণ করা হয়েছে, ওরা আমায় মেরে ফেললো না কেন? ঠিক বুঝলাম না। দু হাতে কোনো রকম শরীরটা ঢেকে রাস্তার পাশে এসে দাঁড়ালাম। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় কেউ একজন আমার দিকে টর্চের আলো ফেললো। আমি ভয়ে আঁতকে উঠলাম। হঠাৎ বাবার কণ্ঠ শুনতে পেলাম। বাবা তখন বাজার থেকে ফিরছিলেন। আমাকে এই অবস্থায় দেখে বাবা নিজের শার্ট খুলে আমাকে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে এলেন। মা আমার শরীরের কেটে যাওয়া জায়গাগুলোতে ডেটল লাগিয়ে দিচ্ছে। বাবা মাথায় হাত রেখে থম মেরে মেঝেতে বসে পড়ল। সমাজে আমি এখন কলঙ্কিনী। কিছুক্ষণ পর ভাইয়া আসলো টিউশন থেকে। আমার এই অবস্থা দেখে ভাইয়ার বুঝতে বাকি রইল না আমার সাথে কি ঘটেছে। ভাইয়া খুবই শান্ত স্বভাবের একটা ছেলে, কারোর সাথে চোখ রাঙিয়েও কথা পর্যন্ত বলে না। ভাইয়া আমার ঠোঁটে লেগে থাকা রক্ত মুছে দিল। আমি নিজেকে সামলাতে না পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, পুলিশের কাছে চল, ওদের ফাঁসি না দেখে আমার শান্তি নেই। ভাইয়া বলল, এইসব পুলিশি ঝামেলা করলে লোকজন জানাজানি হবে, কি দরকার শুধু শুধু ঝামেলা বাড়িয়ে। ভাইয়ার কথায় আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ভাইয়া এখনো চুপ করে থাকবে? বোনের এই অবস্থা দেখেও তোর ভয় পাওয়ার স্বভাব গেল না? চুপ করে থাকবি, কুলাঙ্গার কথাকার। সে রাতে মা আমার সাথে শুয়েছে। ভোর রাতে দরজায় টকটক আওয়াজ পেলাম। বাইরে গিয়ে দরজা খুলতেই ভাইয়ার রক্তে মাখামাখি শার্ট নজরে এলো। ভাইয়া আমার গালে আদর করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি রক্তের বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। পরের দিন সকালে বাবা আমাকে ডেকে টিভির সামনে নিয়ে গেলেন। টিভিতে নিউজে বলছে, 3টা ছেলেকেই নদীর ধারে পাওয়া গেছে। তাদের কারো শরীরেই চামড়া নেই। চামড়া ধারালো ছুরি দিয়ে তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেঁচে থাকা অবস্থায় কেউ তাদের পুরুষাঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে ফেলেছে। ডাক্তাররা জানিয়েছেন প্রথমে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে, এরপর শরীর থেকে চামড়া তুলে ফেলা হয়েছে।